হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ক্লাস 12 এর এনভায়রনমেন্টাল স্টাডিজ সেমিস্টার 4 এর রেডিয়েশন পলিউশন নিয়ে আলোচনা করব। এই দূষণ পরিবেশে এক মারাত্মক প্রভাব সৃষ্টি করে। এই দূষণের অদৃশ্য এক দূষণ, এই দূষণের প্রভাব পরিবেশে অত্যন্ত গভীর। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করে নেব রেডিয়েশন পলিউশন কি। রেডিয়েশন পলিউশন বা তরঙ্গ দূষণ হলো প্রাকৃতিক বা কৃত্রিমভাবে কোনো রশ্মি যখন জীবজগৎ তথা আমাদের পরিবেশের বিভিন্ন ক্ষতি সৃষ্টি করে তখন তাকে বলা হয় তরঙ্গ দূষণ বা রেডিয়েশন পলিউশন। চলো একটা স্লাইডের মাধ্যমে আমরা দেখে নিই রেডিয়েশন পলিউশন কাকে বলে। প্রকৃতিতে কিছু মৌল নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা, বিটা ও গামা রশ্মি নামে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। এটি পরিবেশের স্বাভাবিক ঘটনা, কিন্তু অনেক সময় এই কণা ও তরঙ্গ অতি অল্প সময়ে এত অস্বাভাবিক মাত্রায় তৈরি হয় তা পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। একে তেজস্ক্রিয় দূষণ বলা হয়। কণা, বিটা কণা ও গামা তরঙ্গ অতিরিক্ত মাত্রায় জীবদেহে প্রবেশ করলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে উৎপন্ন আবর্জনার মধ্যে এরকম অনেক তেজস্ক্রিয় উপাদানের সন্ধান পাওয়া যায় যারা বিভিন্ন মাত্রায় বিকিরণ ছড়ায়। তাই জীবদেহের পক্ষে ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে উদ্ভূত পরিবেশের প্রতিকূল অবস্থাকে তেজস্ক্রিয় দূষণ বলা হয়। পারমাণবিক বোমা ফাটানো হলে, পারমাণবিক শক্তি কেন্দ্র বা দুর্ঘটনা ঘটলে তেজস্ক্রিয় দূষণ হয়। হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের জন্য বা চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা একটা তেজস্ক্রিয় দূষণের উদাহরণ। আশা করি এতক্ষণে তোমরা রেডিয়েশন পলিউশন সম্পর্কে জেনে গেছো। তোমাদের যদি কোথাও কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শেষে তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করা হয়েছে। এবার বলি, এই রেডিয়েশন পলিউশনকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। রেডিয়েশন পলিউশনের দুটো ভাগ হলো একটা অয়নিত বিকিরণ আর একটা আয়নিত বিকিরণ। তাহলে আয়নিত বিকিরণের মধ্যে কি কি পড়ছে? এক্স রে, আলফা, বিটা, গামা, এই কণাগুলো। আর অয়ানিত বিকিরণের মধ্যে কি পড়ছে? অয়ানিত বিকিরণের মধ্যে পড়ছে আমাদের সূর্যের আল্ট্রাভায়োলেট রে প্রথম, এছাড়া পড়ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি। এবার আমাদের জানতে হবে এই রেডিয়েশন পলিউশনের উৎসগুলো কি কি। এই রেডিয়েশন পলিউশনের মূলত উৎসগুলো আমরা কোথা থেকে পাই? যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বা কোথাও পারমাণবিক বিস্ফোরণ হলে সেখান থেকে। এছাড়া হসপিটালে যে এক্সরে ব্যবহার হয় সেই এক্সরে থেকেও কিন্তু এই রশ্মি নির্গত হয়, এর ফলেও তেজস্ক্রিয় দূষণ হয়। এছাড়া সূর্যের আল্ট্রাভায়োলেট রে এটাও একটা রেডিয়েশন পলিউশনের উৎস। চলো এই একটা স্লাইডের মাধ্যমে আমরা এই রেডিয়েশনের পলিউশনের উৎসগুলোকে ভালো করে বুঝে নিই। প্রাকৃতিক পরিবেশে তেজস্ক্রিয়র কয়েকটি উৎস হলো মহাজাগতিক রশ্মি থেকে বায়ুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন হয়, যথা কার্বন 14, টাইট্রিয়াম। 2 নম্বর হলো মহাদেশ, মহাসাগরের বিভিন্ন শিলার মধ্যে তেজস্ক্রিয় সন্ধান পাওয়া যায়। তেজস্ক্রিয় মৌলগুলো 3টি শ্রেণীতে ভাগ করা হয়: ইউরেনিয়াম রেডিয়াম শ্রেণী, থোরিয়াম শ্রেণী আর ইউরেনিয়াম অ্যাক্টিনিয়াম শ্রেণী। বায়ুমণ্ডলে প্রাপ্ত তেজস্ক্রিয় পদার্থগুলো হলো রেডন 222, রেডিয়াম 226, রেডিয়াম 228। শিলামণ্ডলে যে তেজস্ক্রিয় পদার্থগুলো পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলো ইউরেনিয়াম 235। এছাড়া মানুষের তৈরি বিভিন্ন কাজের জন্য তেজস্ক্রিয় পরিবেশ তৈরি হয়, যেমন খনি থেকে তেজস্ক্রিয় পদার্থের খনন করার সময়, পারমাণবিক অস্ত্র তৈরির সময়, ঘড়ি শিল্পের ঘড়িতে রেডিয়াম ব্যবহারের সময়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক জ্বালানি ব্যবহারের ফলে তেজস্ক্রিয় দূষণ ঘটতে পারে। আমরা এতক্ষণ তেজস্ক্রিয় দূষণ সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু এই তেজস্ক্রিয় দূষণের নিরাপদ মাত্রা কত এটা নিশ্চয়ই আমাদের জানতে হবে। তাহলে এই তেজস্ক্রিয় দূষণের নিরাপদ মাত্রার অনুমোদনযোগ্য যে নিরাপদ মাত্রা সেটা কিন্তু বিভিন্ন স্থানের অবস্থা বা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বা বিভিন্ন বয়স অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা হতে পারে বা আলাদা আলাদা হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাসকারী মানুষদের তেজস্ক্রিয়তার যে নিরাপদ সীমা সেটা হলো বছরে 300 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম সমান সমান কি হচ্ছে? 1/1000 মিলিগ্রাম। তাহলে আমরা কি জানতে পারলাম? 1 মিলিগ্রাম সমান সমান কি? 1/1000
রে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষের নিরাপদ মাত্রা কত? তেজস্ক্রিয়তার সর্বোচ্চ নিরাপদ মাত্রা হলো বছরে 300 মিলিগ্রাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তেজস্ক্রিয়তার মাত্রা বিভিন্ন কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে এই মাত্রা নির্ধারণ করা হয়। জানতে হবে এই তেজস্ক্রিয় দূষণের বিভিন্ন প্রভাবগুলো কি কি। এই তেজস্ক্রিয় দূষণের ফলে আমাদের কি প্রকার সমস্যা হতে পারে? যেমন তেজস্ক্রিয় দূষণ আমাদের কোষের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে আমাদের ক্যান্সারের সৃষ্টি হতে পারে। এছাড়া গর্ভস্থ শিশুর বিকৃতি ঘটতে পারে, এছাড়া বা বিকলাঙ্গ শিশু জন্মাতে পারে, এছাড়া চোখের ছানি পড়ার সমস্যা সৃষ্টি হতে পারে। অতিবেগুনি রশ্মির প্রভাবে মানে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হলে কি হবে? অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে এবং উদ্ভিদের বিভিন্ন রোগের সৃষ্টি করে। চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখে নিই এই তেজস্ক্রিয় দূষণ বা রেডিয়েশন পলিউশনের বিভিন্ন প্রভাবগুলো। সামনেই তোমাদের পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষার সুবিধার্থে এগুলো স্লাইডের আকারে তোমাদেরকে অ্যান্সার লিখে দেওয়া হচ্ছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন। মানুষ ও পরিবেশের উপর তেজস্ক্রিয়র প্রভাব। আয়োডিন 131 এর প্রভাবে থাইরয়েডের সমস্যা দেখা যায়। স্ট্রোনসিয়াম 19 এর কারণে রক্তের ক্যান্সার হতে পারে। শরীরের হাড় ফুসফুসের ক্ষতি হতে পারে, তবে আলফা কণা সাধারণ ত্বকের ভেতরে প্রবেশ করে না। তেজস্ক্রিয় বিটা কণা বিকিরণের কারণে ত্বক ও চোখের ক্ষতি হয়, চোখে ছানি পড়ে যায়। তেজস্ক্রিয় গামার কারণে দেহের কোষের গঠনের বিকৃতি হয়, যেমন এক্স রশ্মির কারণে দেহের কোষের ক্ষতি ঘটতে পারে। ক্ষণস্থায়ী ও তীব্র বিকিরণের ফলে মানুষের বিভিন্ন স্থানে ক্যান্সার, গর্ভপাত, বিকলাঙ্গ, বার্ধক্য, স্নায়ু দুর্বলতা, অন্ধত্ব প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়। অত্যধিক তেজস্ক্রিয়তার প্রভাবে জল, মাটি, বায়ু দূষণ হয় এবং সমগ্র জীবজগতের ক্ষতিগ্রস্ত হয়। দূষণের এই ভয়াল প্রভাব সম্পর্কে আমরা এতক্ষণে জেনে গেছি। এবার আমাদের জানতে হবে এই তেজস্ক্রিয় দূষণ কিভাবে তার নিয়ন্ত্রণ করা সম্ভব বা প্রতিকার করা সম্ভব। তোমাদের পরীক্ষায় এই দুটো প্রশ্ন বারংবার আসে যে হয় তোমরা সেই দূষণ সম্পর্কে প্রভাব লেখো বা তার নিয়ন্ত্রণ বিধি লেখো। তাহলে তেজস্ক্রিয় দূষণকে আমরা মূলত কিন্তু দুটো পদ্ধতিতে আমরা তার নিয়ন্ত্রণ করতে পারি। একটা হলো বিভিন্ন আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি, আর একটা প্রযুক্তিগত উপায় নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরো তোমরা কোনো বিভিন্ন জনসচেতনতা এবং আইনের মাধ্যমে পরিবেশের তেজস্ক্রিয় দূষণের নিয়ন্ত্রণ করবে। আবার যেমন এক্স-রে করার সময় বিভিন্ন সঠিক নিরাপত্তা বিধি মানবে। তারপরে মোবাইলের টাওয়ার যেখানে সেখানে না বসিয়ে, এখন আমরা অনেক বাড়িতেই দেখি বাড়ির মাথার উপরে টাওয়ার বসিয়ে ফেলছে, তার ফলে কি তারা টাকা পাচ্ছে, কিন্তু এই রেডিয়েশন পলিউশন যে তাদের কতটা ক্ষতি করছে সবাই কিন্তু সেই সম্পর্কে অবগত নয়। তাই আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে এই রেডিয়েশন পলিউশন সম্পর্কে। এছাড়া বিভিন্ন ওজোন স্তর যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই রকম পদার্থের ব্যবহার করতে হবে, জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করতে হবে। চলো আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিই আইনগতভাবে কিভাবে আমরা এই রেডিয়েশন পলিউশনের প্রতিকার করব এবং প্রযুক্তিগতভাবে কিভাবে আমরা এই রেডিয়েশন পলিউশনের প্রতিকার করব। আইনগত উপায়ে তেজস্ক্রিয় দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ওই আইন উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করে পরিবেশে তেজস্ক্রিয় দূষণের মাত্রা কমিয়ে ফেলা যায়। এক্ষেত্রে উল্লেখ করা দরকার যে ভারতে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 অনুযায়ী এবং অ্যাটমিক এনার্জি রুলস 2004 এ তেজস্ক্রিয় দূষণ প্রতিরোধ করার জন্য আইনি ব্যবস্থা আছে। প্রযুক্তিগত উপায়ে তেজস্ক্রিয় দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় এমন কলকারখানায় প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ করা যায়। তেজস্ক্রিয়তা প্রতিরোধী পোশাকের সাহায্যে পারমাণবিক চুল্লি বা বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের তেজস্ক্রিয়তার হাত থেকে রক্ষা করা যায়। তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে কাজকর্মের সময় কমিয়ে শ্রমিকদের তেজস্ক্রিয়তার বিপদ থেকে অনেকটা রক্ষা করা যায়। বায়ুমণ্ডলের পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ নিয়ন্ত্রণ করা দরকার। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের অপসারণের কাজে উন্নত প্রযুক্তি ও সতর্কতা প্রয়োজন। তেজস্ক্রিয় পদার্থের খনি থেকে উত্তোলনের কাজে ওয়েট ড্রিলিং পদ্ধতি অবলম্বন করা দরকার। রেডিয়েশন পলিউশন চোখে দেখা যায় না, কিন্তু এর ক্ষতি অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। তাই আমরা প্রযুক্তির ব্যবহার যাতে আমাদের জীবনে বিপদ না ডেকে আনে সেই সম্পর্কে অবগত হব এবং তোমার জনসচেতনতা গড়ে তুলব।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিও শেষে তোমাদের জন্য প্রথমেই বলেছিলাম কিছু কোশ্চেন আলোচনা করা থাকবে, তাই সেই কোশ্চেনগুলো এক নজরে দেখে নাও। আর ভিডিওর এই যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেগুলোর অ্যান্সার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো।